হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোডাক্ট ট্রাস্টের অনলাইন টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের ব্রাঞ্চিং সম্পর্কে আজকে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের ব্রাঞ্চিং ব্রাঞ্চিং বলতে আসলে কি বোঝায়? ব্রাঞ্চিং বলতে এখানে বোঝানো হয়েছে যে ব্রাঞ্চ মানে আমি যদি কোনো কন্ডিশন লিখি, সেই কন্ডিশন অনুসারে আমাকে কাজ করতে হবে। যদি আমার কন্ডিশনটা ফুলফিল করে তাহলে আমার একটা পোরশন এক্সিকিউট হবে। যদি যদি আমার ওই পোরশনটা আমার কন্ডিশনটা যদি ফুলফিল না হয় তাহলে অন্য পোরশনটা এক্সিকিউট হবে। মানে আমার কন্ডিশন ওয়াইজ আমার কোড এক্সিকিউট হবে। ব্যাপারটা যদি বোঝা গেল, আমি আরেকটু ক্লিয়ার করে বলি। এই জিনিসটা হচ্ছে এরকম, যদি মনে করেন আমি একটা ছাতা নিয়ে রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হওয়ার পরে এখন যদি বৃষ্টি নামে তাহলে আমি ছাতাটা ওপেন করব, যদি বৃষ্টি না নামে তাহলে আমি ছাতাটাকে ক্লোজ রাখবো। এই জিনিসটাকে আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমি যদি একটু আপনাদেরকে নতুন একটা ফাইলে আমি যদি দেখাই যে ইফ যদি ইফ রেইন, তাহলে কি হবে? তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট গুলোকে, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং, এটাকে বলা হয় স্কোপ। এর ভিতরে যে কাজ মানে যে লেখাটা থাকবে সেটা এক্সিকিউট করবে যদি বৃষ্টি পড়ে। যদি বৃষ্টি পড়ে তাহলে আমি কি করতে বলছি? আমি বলতেছি যে আমব্রেলা ওপেন, আমব্রেলাটা ওপেন করতে হবে। আর এলস যদি বৃষ্টি না পড়ে অথবা অন্য যা কিছু হোক না কেন সেটাকেই বোঝাচ্ছে হচ্ছে এলস। আর যদি বৃষ্টি পড়ে তাহলে বোঝাচ্ছে সেটা হচ্ছে ইফ এর ভিতরে একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে বৃষ্টি পড়া না পড়া। এবং যদি বৃষ্টি পড়ে তাহলে আমার আমব্রেলা ওপেন করতে হবে। যদি বৃষ্টি পড়া ছাড়া ব্যতীত অন্য কোনো কাজে আমার আমব্রেলা ওপেন করার দরকার নেই, তাহলে আমব্রেলা ক্লোজ। এটা হচ্ছে ইফ এলস কন্ডিশন। এখানে শুধু দুইটা ব্রাঞ্চেই ভাগ করা হয়েছে, যে যদি কোনো ঘটনা ঘটে ওই ঘটনা বাদে যদি অন্য কোনো ঘটনা ঘটে তাহলে কি হবে, এটা কি আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। এটা কি বলা হচ্ছে ব্রাঞ্চিং। আমার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ আরো কিছু ব্রাঞ্চিং আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চিং হচ্ছে গিয়ে এলস ইফ। এখন এলস ইফটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এলস ইফ রিপ্রেজেন্ট করার জন্য আমরা চিন্তা করতে পারি যে আমি অফিসে এসেছি, অফিস থেকে আমি বাসায় যাব। অফিসে আমি বাসায় কতভাবে যাইতে পারি? অফিস থেকে আমি বাসায় কতভাবে যেতে পারি? আমি চাইলে বাসে যেতে পারি, আমি চাইলে ট্রেনে যেতে পারি, আমি চাইলে সিএনজি তে যেতে পারি, আমি চাইলে রিক্সায় যেতে পারি। আর যদি কিছু না পাই তাহলে আমার কিভাবে যেতে হবে? তাহলে আমার হেঁটে যেতে হবে। এখানে দেখেন, এখানে ইফ কন্ডিশন। ইফ যদি আমি বাস পাই তাহলে আমি কিসে যাব? বাসে যাব। যদি আমি রিক্সা পাই তাহলে আমি রিক্সায় যাব। যদি আমি সিএনজি পাই তাহলে আমি সিএনজি তে যাব। যদি কিছু না পাই তাহলে হেঁটে যাব। তাহলে এখানে অনেকগুলো এলস ইফ কাজ করতেছে। এলস ইফ এর কন্ডিশন গুলো আমরা কিভাবে লিখব? এলস ইফটা আমরা লিখবো ইফ যদি আমি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাস, যদি আমি বাস পাই তাহলে কোন স্টেটমেন্টটা এক্সিকিউট করবে? এর ভিতরে, এই স্কোপের ভিতরে যে স্টেটমেন্টগুলো আমি লিখবো, যে লাইনগুলো লিখবো সেগুলো এক্সিকিউট হবে, যে আমি বাসে যাব। ওকে। আর এলস ইফ মনে করেন আমি বাস পেলাম, আমি যদি বাস না পাই তাহলে এলস ইফ দিয়ে সে চেক করবে যে আমি সিএনজি পাচ্ছি কিনা। যদি সিএনজি পাই তাহলে আমি কিভাবে যাব? সিএনজি করে যাব, সিএনজি করে গেলাম। আর এলস ইফ মনে করেন আমি সিএনজিও পেলাম না, তখন কোথায় আসবে? তখন চেক করবে যে আমি রিক্সা পেলাম কিনা, রিক্সা। ওকে।
তাহলে যদি রিক্সা পাওয়া যায়, মানে রিক্সার কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে আমি কিভাবে যাব, রিক্সাতে যাব। আর এলস এটি হচ্ছে আমি যদি বাস সিএনজি রিক্সা কোনোটাই যদি না পাই, তাহলে কি আর করার, এলস আমাকে কিভাবে যেতে হবে, হেঁটে যেতে হবে। অন ফুট আমাকে কিভাবে যেতে হবে, আমাকে হেঁটে যেতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ফার্স্ট কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে ফার্স্ট কন্ডিশনের কাজ করবে, মানে এই কোডটা এক্সিকিউট করবে, মানে প্রথম স্কোপের ভিতরে যেইটুকু আছে সেইটুকু এক্সিকিউট করবে, এবং সেইটুকু এক্সিকিউট করার পরে বাকি কোনো কন্ডিশনই, মানে এলস এ যত কিছুই থাকুক না কেন চেক করবে না, মানে যেইটার সাথে ম্যাচ করবে শুধুমাত্র ওইটার স্টেটমেন্ট গুলাই এক্সিকিউট হবে, বাকিগুলা স্কিপ করে চলে যায়। এইটাই আমাদের জাভাস্ক্রিপ্টে অথবা যে কোনো প্রোগ্রামিং এ বলা হচ্ছে ব্রাঞ্চিং। আমার যেই ব্রাঞ্চটা আমার কন্ডিশন ফুলফিল করলো, শুধুমাত্র ওই ব্রাঞ্চের ভিতরে যে কোডটুকু লেখা আছে, স্টেটমেন্টগুলো লেখা আছে, সেগুলো এক্সিকিউট হবে, আর বাকিগুলা সে দেখবেও না। এখন মনে করেন সে বাস পায় নাই, সে পাইছে হচ্ছে রিক্সা, তাহলে সে কি করবে, সে বাসে এসে চেক করবে সে বাস পাইছে কিনা, না পায় নাই তাহলে নিচের এলসেফ চেক করবে, সিএনজি না পায় নাই তাহলে সে নিচেরটা এসে চেক করবে, রিক্সা ও পাইছে, তাহলে কি করবে, সে এইটুকু এক্সিকিউট করবে, সে এই কোডটুকু এক্সিকিউট করে সে নিচের লাইনে চলে যাবে। মানে এফ এলস স্টেটমেন্ট, মানে এফ এলস এর আর কোনো কিছু সে চেক করবে না, আর কোনো কিছু সে এক্সিকিউট করবে না। আর যদি বাস সিএনজি রিক্সা কোনোটাই না পায়, তাহলে সে এক্সিকিউট করবে হচ্ছে এলস এর ভিতরে যেই কোডটুকু আছে সেই কোড। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর ইফ মেইনলি ব্যবহার করা হয় যদি আমার ইফ এলস, প্রথমটা ইফ এলস ব্যবহার করা হয় যদি আমার স্পেসিফিক কোনো, মানে একটা হবে হলে আরেকটা, একটা হবে না হলে আরেকটা, মানে কন্ডিশন আমার একটা থাকবে। যখন আমার কন্ডিশন অনেকগুলা থাকবে তখন আমার এলস এফ স্টেটমেন্ট ইউজ করতে হবে, যেটা আমি এইখানে দেখিয়েছি আপনাদের। এইটা ইউজ করতে হবে এলস, মানে অনেকগুলা কন্ডিশন যখন হবে তখন এই জিনিসটা আপনাদের ইউজ করতে হবে। আর যখন একটা কন্ডিশন থাকবে, এইটা নতুবা অন্যটা, তখন হবে ইফ এলস। আর যদি অনেকগুলা কন্ডিশন থাকে তাহলে এফ এলস। আবার এরকম হতে পারে যে যদি এইটা হয়, যদি ঘটে তাহলে এইটা হবে, যদি না ঘটে তাহলে কিছুই হবে। এই জিনিসটা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা এইখানেও রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমি এলস এর ভিতরে আমি কিছু লিখলাম না তাহলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু না, সেটা আসলে এফিসিয়েন্ট না। আমাদের লেখা উচিত যে ইফ, যদি কন্ডিশন, কোন একটা কন্ডিশন দিলাম, সে যদি ফুলফিল করে তাহলে এইখানে রেজাল্ট শো করবে, আর যদি ফুলফিল না করে তাহলে সে কিছুই করবে না। এটাই হচ্ছে কি আমাদের প্রোগ্রামিং এর ভাষায় ব্রাঞ্চিং। এখন আসেন আমরা ইফ এলস যেহেতু আমরা একটু বুঝেছি, এখন আমরা এগুলো নিয়ে একটা প্র্যাকটিস করে ফেলি। আর আসলে প্র্যাকটিসের যে বিষয়টা সেটি হচ্ছে আমি যদি অনেক বেশি কথা বলি, অনেক বেশি কথার থেকে আমি যদি এক্সাম্পল দেখাই, সেটা আপনাদের কাছে আমার মনে হয় বেশি বোধগম্য হবে। সো আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। আমার প্রথম যে আমি কোডিংটা করব সেটি হচ্ছে টেক এ নাম্বার ফ্রম কিবোর্ড এন্ড চেক ইট অর ইভেন। মানে আমি একটা নাম্বার কিবোর্ড থেকে ইনপুট নিব, তারপরে সেটাকে আমি একটা চেকিং এ ফালাবো সে অড না ইভেন, এখন আমি প্রথমে সবার আগে জিনিসটাকে একটু সাজিয়ে নিই, জিনিসটা আমি কিভাবে কাজ করব। সাজানোর জন্য আমি এখানে আরেকটা ওপেন করি। সবার প্রথমে আমার কি করতে হবে, ইনপুটে সবার প্রথমে আমি প্রম্পট দিয়ে একটা ভ্যালু ইনপুট নিব এবং সেটাকে কি করব, কনভার্ট করব, নাম্বারে কনভার্ট করার পরে কি করব, আমরা জানি যে কোনো এই নাম্বারটা যদি আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে মনে করেন নিলাম হচ্ছে এ নামের একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, আমরা জানি যে
আমার যে কোনো নাম্বার মানে এই ভেরিয়েবলটা অড না ইভেন, মানে আমি যে ভ্যালুটা ইনপুট নিয়েছি সেটা অড না ইভেন সেটা চেক করার জন্য সেই জিনিসটাকে আমার কি করতে হবে, ভাগশেষ জানতে হবে, তার ভাগশেষ কত। আমরা এক্সপ্রেশন চ্যাপ্টারে দেখেছি যে আমরা অপারেটর এবং অপারেটর চ্যাপ্টারে দেখেছি যে আমরা কিভাবে অপারেটর ইউজ করতে পারি, এবং অ্যারিথমেটিক অপারেটরে দেখেছি যে ভাগশেষ বের করার উপায়। সেই ভাগশেষ বের করার উপায় থেকে যে আমরা ভাগশেষ বের করার জন্য a তারপর হচ্ছে মডুলাস 2 যদি দেই তাহলে আমরা ভাগশেষটা পাবো। এবং আমরা বলতে পারি যে ভাগশেষ যদি এই ভাগশেষটা আমার গ্রেটার, আমার যদি ভাগশেষ যদি আমার শূন্য হয়, মানে ডাবল ইকুয়ালের মিনিং কি, মানে ভাগশেষ যেটা আমার বের হবে আমি এইখান থেকে আমি মডুলাস করার পরে আমার ভাগশেষ যেটা বের হবে সেটা যদি আমার 0 হয় তাহলে আমি কি বলতে পারি সেটা একটা ইভেন নম্বর। আর যদি 0 না বের হয় তাহলে আমি বলতে পারি অড নাম্বার। মানে এখানে কন্ডিশন কিন্তু একটা, ভাগশেষ আছে কিনা, যদি না থাকে তাহলে ইভেন নাম্বার, যদি থাকে তাহলে অড নাম্বার। তাহলে আমি এখানে একটা কন্ডিশনের মাধ্যমে আমি মানে ইফ এলস এর মাধ্যমে করে ফেলতে পারতেছি। এখন আমি এই জিনিসটাকে কন্ডিশনে কিভাবে ফলাবো, ইফ যদি আমার এটা হয় তাহলে আমি কি করব, তাহলে আমি এক্সিকিউট করব ইভেন নাম্বার। আদারওয়াইজ মানে যদি আমার 0 বা ব্যতীত অন্য কিছু যদি হয় ভাগশেষ তাহলে আমি এলস এলসে আমি কি লিখবো, সেটা হচ্ছে একটা অড নম্বর। আমরা যদি এই জিনিসটা যদি আমাদের প্রোগ্রামে অ্যাপ্লাই করি তাহলে আমি একটা খুব সহজে একটা নাম্বারকে চেক করতে পারবো সে অড নাম্বার না ইভেন নাম্বার। আসুন এবার আমরা প্রোগ্রামিং এ করে ফেলি, এটা কোডটা করে ফেলি। সবকিছু কেটে দেই, একটা ভেরিয়েবল var নাম্বার, এখন আমাকে নাম্বারটা ইনপুট নিতে হবে নাম্বার। আমরা পরের লাইনেও লিখতে পারি, এক লাইনেও লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা। প্রম্পট প্লিজ এন্টার এ নাম্বার। যে নাম্বারটা ইনপুট দিবে সেটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য নাম্বার এখন হচ্ছে ইফ যদি আমার নাম্বারটা, আমি যে নাম্বারটা ইনপুট নিলাম সেই নাম্বারটা যদি আমার 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে সে হবে হচ্ছে ইভেন নাম্বার। অ্যালার্টে আমরা রেজাল্টটা দেখাবো। ইভেন নাম্বার। আর যদি সে আমার কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে সে এলসে যাবে। এলসে আমি অ্যালার্টে দেখাবো হচ্ছে অড নাম্বার। অড নাম্বার। এখন যদি আমি এটাকে রান করি, রান করলে দেখতে পাবো আমি যদি 3 দেই তাহলে দেখাবে অড নাম্বার। আমি যদি আবার রান করি তাহলে আমি কি দেখতে পাবো, আমি 12 দিলাম, দিস ইজ ইভেন নাম্বার। তার মানে আমি আমার আউটপুটটা পেয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার নাম্বারটাও বলে দিক যে আমার এই নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার, আবার এই নাম্বারটা হচ্ছে অড নাম্বার। নাম্বারটা যদি আমি বলে দিতে চাই, মানে নাম্বারটা যদি আমি অ্যালার্টে দেখতে চাই তাহলে আমার এই যে নাম্বারটা আমার কোথায় এসে জমা হচ্ছে, এই নাম্বার ভেরিয়েবলে এসে জমা হচ্ছে। তাহলে আমার কি করতে হবে, এখানে নাম্বার ভেরিয়েবলটা অ্যাড করতে হবে, সরি এখানে নাম্বার ভেরিয়েবলটা অ্যাড করতে হবে নাম্বার। আর এটাকে মানে এই নাম্বার ভেরিয়েবলের সাথে এই স্ট্রিংটাকে কনক্যাট করার জন্য আমার কি দিতে হবে, একটা প্লাস। দুইটা একসাথে আমি একত্রিত করলাম, আর এটা একটু স্পেস দিলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। আবার এখানেও নাম্বারটা আবার দিয়ে দিতে হবে, কারণ আমার তো সবসময় ইভেন নাম্বার ইনপুট দিলে
ইভেন নাম্বার তো হবে না, অড নাম্বারও হতে পারে। অড নাম্বার যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে নাম্বার প্লাস দিয়ে মানে দুটো কনক্যাট করা হলো, তারপর হচ্ছে স্ট্রিংটা পরের যে টেক্সটটা আছে সেই টেক্সট। এখন যদি আমি দেখি 12 ইভেন নাম্বার মানে 12 ইভেন। ওকে, আশা করি আপনারা অড এবং ইভেন নাম্বার কিভাবে বের করবেন সেটা বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটা জিনিস দেখব। এখানে আমি রিকোয়ারমেন্টে বলে দিয়েছি যে আপনারা একটা নাম্বার ইনপুট নেবেন কিবোর্ড থেকে, মানে প্রম্পট থেকে একটা নাম্বার ইনপুট নেবেন যে এবং সেটা মার্ক হিসেবে ইনপুট নেবেন। যদি সেই মার্কটা হয় 90 থেকে 100 তাহলে পাবে সে এ প্লাস, যদি 80 থেকে 89 পর্যন্ত হয় তাহলে হবে এ, যদি 70 থেকে 79 পর্যন্ত হয় তাহলে হবে এ মাইনাস, 60 থেকে 69 পর্যন্ত হবে বি প্লাস, এবং 50 থেকে হবে 59 পর্যন্ত বি, এবং 50 এর নিচে যত মার্ক আছে সব এফ। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য দেখেন এখানে কিন্তু তখন কিন্তু কন্ডিশন ছিল একটা, যে আমার নাম্বারটা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে ইভেন নাম্বার, আর যদি না হয় তাহলে অড নাম্বার। এখানে কিন্তু ওখানে ছিল হচ্ছে একটা কন্ডিশন মেনলি, যে একটা ফুলফিল না হলে আরেকটা হবে। এখানে কিন্তু কন্ডিশন অনেকগুলা, তাহলে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে? এলস ইফ ব্যবহার করতে হবে। আসেন তাহলে ব্যবহার করি এলস ইফ। এখন যদি আমরা একটা নাম্বার মার্ক ইনপুট নিব, এখানে এটি বাদ দেই। এখন আমি কি করব? প্লিজ এন্টার এ মার্ক। ওকে, এখানে একটা মার্ক ইনপুট নিব, এবং ইফ যদি যে মার্কটা ইনপুট দিব সেটি আমার জমা হচ্ছে কোথায়? নাম্বার ভেরিয়েবলের মাধ্যমে। ভেরিয়েবল নামটাও চেঞ্জ করে দিই, মার্ক। ওকে, এখন আমি চেক করব যে আমার মার্কটা 90 থেকে বড় অথবা সমান হবে, এবং আমার কার থেকে ছোট হবে? আমার 100 থেকে ছোট হবে, 100 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে আমি কিভাবে লিখবো? মার্কস ইজ গ্রেটার ইকুয়াল 90 থেকে বড় অথবা সমান, এবং আমার দুইটাই ট্রু হইতে হবে, মানে আমার 90 থেকে বড় অথবা সমান, 100 থেকে ছোট অথবা সমান। দুইটাই যদি ট্রু করার জন্য আমার কি কন্ডিশন ইউজ করতে হয়? আমার কন্ডিশনাল অপারেটর হচ্ছে এন্ড। এখন হচ্ছে মার্কস 100, যদি 100 হয় তাহলে আমাকে বলবে যে অ্যালার্টে ইউ গট এ প্লাস। এখন আমার এর পরের কন্ডিশন এলস এর পরে ইফ, যদি সে 90 থেকে 100 এর ভিতরে না পায়, যদি সে 90 থেকে 100 এর ভিতরে না পায় তাহলে সে কি করবে? সে আমার পরের কন্ডিশনে পরের এলস এফ এ চেক করবে যে মার্কস ইজ গ্রেটার ইকুয়াল 80 89 যদি হয় তাহলে সে কি বলবে? অ্যালার্টে বলবে আবার এলস ইফ তাহলে অ্যালার্টে আমাকে বলবে এই জিনিসটাকে আমরা একটু কপি করে নিই তাহলে ভালো হবে। এখন আমাদের মার্কসটা কি হবে? মার্কসটা হবে হচ্ছে 60 থেকে
69 বি প্লাস। যদি আমার 50 থেকে 59 পর্যন্ত হয় তাহলে হবে বি। আর আদারওয়াইজ মানে এর ব্যতীত, মানে এই রেঞ্জ ব্যতীত অন্য কোনো নাম্বার যদি সে পায়, সরি এখানে মেবি একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে আমি গ্রেটার ইকুয়াল দিই, তাহলে গ্রেটার ইকুয়াল না দিলে সে 60 এর জন্য কাজ করবে না, সে 60 এর উপরের জন্য কাজ করবে, জন্য গ্রেটার ইকুয়ালটা দিয়ে দেওয়া উচিত। আর এখানে এলস মানে এই ব্যতীত অন্য কোনো নাম্বার যদি পায় তাহলে তাকে আমি বলবো সে ফেল করছে। এখন যদি আমি এইটাকে যদি ইনপুট করি, সেভ করে যদি রান করি, তাহলে আমি এখন আমি একটা নাম্বার ইনপুট দেই, আমি দিলাম 30 যদি পাই তাহলে কি হবে, ইউ গট এফ। এখন আমি যদি আবার রিলোড দেই, আবার আমার কমান্ড প্রম্পটটা, আমার ইনপুট প্রম্পটটা আসলো, এখন যদি আমি ইনপুট দেই যে সে পেয়েছে 99, ইউ গট এ প্লাস। এখন আমি যদি একটু ভুল ইনপুট দিই, মানে আমি তো ইউজার, আমি তো উল্টাপাল্টা ইনপুট দিতে পছন্দই করতে পারি, আমি উল্টাপাল্টা ইনপুট দিতে খুব পছন্দ করি। আমি ইনপুট দিলাম 110, 110 এর ভিতর কি পরীক্ষা হয়? হয় না, 100 এর ভিতরে পরীক্ষা হয়। এখন আমি যদি এটা দেই তাহলে আসবে কি, ইউ গট এফ। সেটা কেন আসতেছে, সেটার কারণটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি। কারণ আমি বলেছি এখানে রেঞ্জ ক্রিয়েট করা আছে, সবগুলোর ক্ষেত্রে রেঞ্জ ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কসের রেঞ্জ ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা গ্রেডে। শুধু কোনো জায়গায় কোনো কিছু বলা নাই, কোথায়, শুধুমাত্র লাস্টে এলসে কোনো কিছু বলা নেই, এই জন্য সে দেখায় দিচ্ছে যে এফ। মানে আমি যদি উপরের ইনপুট গুলাও দেই তাহলে সে এলসটাই কাজ করছে। যেমন 110, হ্যাঁ এখানে 110 কাজ করলো, কিন্তু এইখানে গিয়ে কি কাজ করলো, 110 কি 100 থেকে ছোট? ছোট না, তাহলে সে কি হবে, ফলস হবে। ট্রু আর ফলস কি হয়, টোটালটা ফলস, তারপর নিচেরটাই চেক করলো, নিচেরটাই ফলস, এর পরেরটাই ফলস, এর পরেরটাই ফলস, মানে কোনো স্টেটমেন্টই ট্রু হয়নি, তাহলে এগুলো এক্সিকিউট এই কারণে করে না। এরপরে নিচেরটাই যে এলস পাইছে সেটা এক্সিকিউট করে দিচ্ছে, কারণ সেটা হচ্ছে কমন, সবার জন্য এক্সিকিউট করে। মানে উপরের গুলা যদি এক্সিকিউট না করে তাহলে সব শেষে এসে নিচেরটা প্রিন্ট করে দেয়, মানে নিচেরটা এক্সিকিউট করে দেয়। তাহলে আমি যদি এইখানেও যদি কন্ডিশন বসায় দিই যে ইফ মার্কস মাস্ট বি কি হইতে হবে, গ্রেটার ইকুয়াল 49, সরি গ্রেটার ইকুয়াল না, লেজার ইকুয়াল 49, মানে আপার লিমিট। আচ্ছা গ্রেটার ইকুয়াল দিয়ে দিই, গ্রেটার ইকুয়াল হচ্ছে 0 থেকে মার্কসটা আমার কতর ভিতরে হইতে হবে, 49 এর ভিতরে হইতে হবে। 49 এর ভিতরে যদি হয় তাহলে আমি বলবো যে তুমি এফ পাইছো। আর এলস যদি আমার এর ভিতরে, মানে আমি আমার যে নাম্বার আমি ইনপুট দিব তার রেঞ্জ, আমার দেখেন আমার এখানে নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে লোয়ার রেঞ্জ, আপার রেঞ্জ হচ্ছে 100, এর বাইরে কোনো নাম্বার নাই। এর বাইরে কেউ যদি ইনপুট দেয় তাহলে আমার অ্যালার্টে দেখাবে ইনভ্যালিড। এখন যদি আমরা দেখি যে আমরা একটা ইনপুট দেই 110, ইনভ্যালিড ইনপুট, আচ্ছা ওকে বুঝলাম, ওকে করে এর পরেরটা দেখি আমরা 66, ইউ গট বি প্লাস। সো আমাদের এখন গ্রেডিং সিস্টেমটা ঠিকমতো কাজ করছে। আশা করি উদাহরণের মাধ্যমে আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন। আর ঠিকমতো যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের ক্লাসে মেন্টর আছে, মেন্টরকে অবশ্যই নক করবেন, প্লাস আপনারা আমাদের অনলাইন যে সাপোর্ট আছে অনলাইন সাপোর্টে হেল্প নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।